বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র তার আইন কানুনগুলো কিভাবে তৈরি হয় বলুন তো? এর পেছনের মূল চালিকা শক্তি হল ভারতের সংসদ। চলুন আজ আমরা এর ভেতরের গল্পটা একটু জেনে নিই, কিভাবে পুরো ব্যবস্থাটা কাজ করে আর কেনই বা এর গঠনটা ঠিক এমন। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, ভারতের সংসদে একটা নয় দুটো কক্ষ কেন? এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভারতের শাসন ব্যবস্থার অনেকখানি রহস্য। আর এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আচ্ছা, এই যে দুটো কক্ষের ব্যবস্থা, একে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট বা বাইক্যামেরাল আইনসভা। তো ভারতের সংবিধান নির্মাতারা কিন্তু এই ধারণাটা পেয়েছিলেন ব্রিটিশ ওয়েস্টমিনস্টার মডেল থেকে। কিন্তু প্রশ্ন হল, তারা ঠিক কেন এই মডেলটাই বেছে নিলেন? এর পেছনে আসলে কয়েকটা বড় কারণ আছে। এক, এটা একটা ঐতিহাসিক ব্যাপার। ব্রিটিশ আমলের ১৯১৯ সালের আইন থেকেই এই কাঠামোটা চলে আসছিল, তাই এটা বেশ পরিচিত ছিল। দুই, রাজনৈতিক দিক থেকে দেখলে ভারতের মতো একটা যুক্তরাষ্ট্রীয় দেশে, মানে যেখানে অনেকগুলো রাজ্য আছে, সেখানে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখাটা খুব জরুরি। এই দুটো কক্ষ সেই কাজটা করে। আর সবশেষে একটা বাস্তবসম্মত কারণও আছে। ভাবুন, এত বড় আর বৈচিত্র্যময় একটা দেশ, সবার কথা শুনতে হবে, তাই না? আবার এমন অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন যারা হয়তো সরাসরি ভোটে লড়তে চান না। এই দুটো কক্ষের ব্যবস্থা তাদেরও সংসদে আসার একটা সুযোগ করে দেয়। তাহলে চলুন এবার কক্ষের সাথে পরিচিত হওয়া যাক। প্রথমটা হলো লোকসভা, যাকে বলা হয় জনগণের সরাসরি কণ্ঠস্বর। এর প্রধান কাজটাই হল একেবারে সোজাসাপটা দেশের আপামর জনসাধারণের প্রতিনিধিত্ব করা। মানে এখানকার সদস্যরা তাদের নিজ নিজ এলাকার মানুষের চাওয়া পাওয়া, তাদের সমস্যা, তাদের স্বপ্ন, এই সব কিছু জাতীয় স্তরে তুলে ধরেন, আর সেখান থেকেই দেশের নীতি তৈরি হয়। লোকসভায় মোট সদস্য সংখ্যা কত জানেন? পুরো ৫৪৩ জন। আর এই ৫৪৩ জন প্রতিনিধিকে কারা নির্বাচিত করে? দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিক, সরাসরি তাদের ভোটের মাধ্যমে। এটাই তো গণতন্ত্রের আসল সৌন্দর্য, তাই না? তবে হ্যাঁ, লোকসভা কিন্তু একটা অস্থায়ী কক্ষ। মানে এর মেয়াদ থাকে ৫ বছর। যদিও সরকার যদি সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে, তাহলে এই ৫ বছর শেষ হওয়ার আগেও কিন্তু লোকসভার কথা তো হলো। এবার চলুন দ্বিতীয় কক্ষের দিকে যাওয়া যাক, যার নাম রাজ্যসভা। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা হলো রাজ্যগুলোর পরিষদ। দেখুন, লোকসভা যেখানে গোটা দেশের সব মানুষের কথা বলে, রাজ্যসভার মূল ফোকাসটা হল ভারতের বিভিন্ন রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর স্বার্থ রক্ষা করা। এটা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা স্তম্ভ বলা যেতে পারে। আর এখানে লোকসভার সাথে রাজ্যসভার একটা বিশাল পার্থক্য। রাজ্যসভা হলো একটা স্থায়ী কক্ষ, এটা কখনো ভেঙে যায় না। এর ফলে কি হয়? দেশের শাসন ব্যবস্থায় একটা ধারাবাহিকতা আর স্থিতিশীলতা বজায় থাকে। এর সদস্যরা নির্বাচিত হন ৬ বছরের জন্য। কিন্তু মজার ব্যাপার হল, সবাই একসাথে আসেন না বা একসাথে চলেও যান না। প্রতি ২ বছর পর ১/৩ সদস্য অবসর নেন, আর তাদের জায়গায় নতুন সদস্যরা আসেন। এই চক্রাকার পদ্ধতির কারণেই রাজ্যসভা সবসময় সচল থাকে। দুটো কক্ষের পরিচয় তো হল, কিন্তু আসল প্রশ্নটা হল ক্ষমতার ভাগাভাগিটা কেমন, কে বেশি শক্তিশালী? চলুন এবার একটা সরাসরি তুলনা করে দেখি এদের মধ্যে মূল পার্থক্যগুলো ঠিক কি কি। এই টেবিলটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, লোকসভার সদস্যরা সরাসরি ভোটে জিতে আসেন, আর তাদের ন্যূনতম বয়স ২৫ বছর। মানে এখানে নতুন প্রজন্মের ভাবনাচিন্তার একটা জায়গা আছে। অন্যদিকে রাজ্যসভার নির্বাচনটা পরোক্ষ, আর সদস্যদের বয়সও হতে হয় অন্তত ৩০। ফলে এটা হয়ে ওঠে অভিজ্ঞ আর বিচক্ষণ মানুষদের একটা সভা। এই যে মেয়াদ, নির্বাচন পদ্ধতি, বয়স, এই সব কিছু মিলে এই দুটো কক্ষকে আলাদা চরিত্র দিয়েছে। তবে কিছু কিছু বিষয়ে লোকসভার ক্ষমতা কিন্তু একচ্ছত্র, বিশেষ করে টাকার ব্যাপারে। সরকারের আয় ব্যয় সংক্রান্ত যে কোনো বিল, যেটাকে আমরা অর্থবিল বলি, সেটা শুধু লোকসভাতে আনা যায়। আর সবচেয়ে বড় ক্ষমতাটা হলো একমাত্র লোকসভায় অনাস্থা প্রস্তাব এনে সরকারকে ফেলে দিতে পারে। মানে সোজা কথায়, সরকারের টিকে থাকা বা না থাকাটা পুরোপুরি লোকসভার মেজাজের উপর নির্ভর করে। কিন্তু তার মানে এই না যে রাজ্যসভা ক্ষমতাহীন। এরও কিছু বিশেষ ক্ষমতা আছে যা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার জন্য খুব জরুরি। যেমন ধরুন, রাজ্যসভা চাইলে সংসদকে রাজ্যের তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন তৈরির অনুমতি দিতে পারে। আবার নতুন সর্বভারতীয় পরিষেবা, মানে অল ইন্ডিয়া সার্ভিস তৈরির অনুমোদনও রাজ্যসভায় দেয়।
এই ক্ষমতাগুলো কিন্তু রাজ্যগুলোর অধিকারকে সুরক্ষিত রাখে। এর মধ্যে ক্ষমতার একটা টানাপোড়েন বা ভারসাম্য, এটা আসলে একটা আরও বড় গণতান্ত্রিক ধারণার অংশ। চলুন দেখি কিভাবে পুরো শাসন ব্যবস্থাটায় ক্ষমতার পৃথকীকরণ বা সেপারেশন অফ পাওয়ার্সের নীতির ওপর দাঁড়িয়ে আছে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সরকারের ৩টি অঙ্গের সঠিক কার্যকারিতার জন্য নিয়ন্ত্রণ ও ভারসাম্যের ব্যবস্থা অপরিহার্য। এর মানে হল সরকারের কোনো একটা অংশ, সেটা আইনসভা হোক, নির্বাহী বিভাগ হোক বা বিচার বিভাগ, যেন কখনো একাই সব ক্ষমতার মালিক না হয়ে যায়। তার জন্যই এই চেকস অ্যান্ড ব্যালেন্স বা নিয়ন্ত্রণ ও ভারসাম্যের ব্যবস্থা। এই ছবিটা দেখুন, বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে সরকারের 3টি শাখাকে দেখানো হয়েছে: আইনসভা বা লেজিসলেটিভ, নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ, আর বিচার বিভাগ বা জুডিশিয়ারি। এরা প্রত্যেকেই প্রত্যেকের ওপর নজর রাখে। যেমন ধরুন, সংসদ আইন তৈরি করল, কিন্তু সুপ্রিম কোর্ট সেই আইনকে অসাংবিধানিক বলে বাতিল করে দিতে পারে। আবার সরকারকে নিয়ন্ত্রণে রাখার জন্য সংসদের হাতে তো অনাস্থা প্রস্তাবের মতো অস্ত্র আছেই। এই পারস্পরিক নিয়ন্ত্রণটাই গণতন্ত্রের দেখুন, আসল শক্তি। পুরো ব্যবস্থাটাই কিন্তু অনেক ভেবেচিন্তে তৈরি করা হয়েছিল, যাতে স্থিতিশীলতা থাকে, যাতে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে না নেওয়া হয়। কিন্তু আজকের দুনিয়াটা অনেক দ্রুত, রাজনীতির গতিও অনেক বেড়ে গেছে। তো প্রশ্নটা হলো, এই শতাব্দী প্রাচীন ব্যবস্থাটা আজকের এই দ্রুতগতির আধুনিক রাজনীতির সাথে নিজেকে কতটা খাপ খাওয়াতে পারছে? এটা কিন্তু আমাদের সবার জন্য একটা বড়সড় চিন্তার বিষয়।